খেলো তো বড়সড় ধাক্কা নেপাল। বর্তমানে নেপালকে নিয়ে অনেক বড় একটা খবর সামনে উঠে আসছে। এমনকি এই খবরটা নেপালের প্রচন্ড সরকারকে বিরক্তির মধ্যে ফেলে দিয়েছে। যদি দ্রুত এটাকে সলভ করা না হয় তাহলে অনেক নেপালি অকারণে মারা যাবে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এই সময় ইউক্রেন যুদ্ধ নেপালি সেনাদের প্রাণের বাজি ধরেছে। হয়তো আপনাদের মনে আছে, এই বছরই যখন ভারত সরকার অগ্নিবীর পরিযোজনার ভিত্তিতে ভারতীয় সেনার অ্যাডমিশন শুরু করে, তখন বিপক্ষ পার্টির সাথে সাথেই নেপালও এই পরিযোজনার বিরোধিতা করেছিল। ভারতীয় সেনা যখন এই পরিযোজনার ভিত্তিতে নিজেদের অ্যাডমিশন ক্যাম্প নেপালে লাগিয়েছিল যাতে নতুন গোর্খা জওয়ানদের ভর্তি করানো যায়, তখন নেপাল ওই ক্যাম্প লাগাতেও দেয় না। তারপর ভারত সরকার অসন্তুষ্ট হয়ে ভারতীয় সেনায় গোর্খা রেজিমেন্টের ভর্তি আটকে দেয়। তখন তো নেপালের সরকার নিজের দাপট দেখিয়ে মিলিটারি অ্যাডমিশন ক্যাম্প তো বন্ধ করে দেয়। কিন্তু এর সবচেয়ে বেশি প্রভাব নেপালের গোর্খা যুবকদের ওপর পড়ে, কারণ নেপালে আগে থেকেই কাজের কমতি রয়েছে। আর নেপালের সেনা অত বড় নয় যে নেপাল বেশির থেকে বেশি যুবকদের রোজগার দিতে পারে। বরং যেই গোর্খা ভারতীয় সেনায় কাজ করে তারা ভালো মায়না, বোনাস এবং ভারতে অনেক ফ্যাসিলিটিও পাচ্ছিল। কিন্তু যখনই ভারত সরকার অগ্নিবীর পরিযোজনা লাগু করে, তো নেপাল এই পরিযোজনার বিরোধিতা করে পুরনো পরিযোজনার ভিত্তিতেই ভর্তি করানোর আপিল করে। সেই সঙ্গে গোর্খা জওয়ানদের বেতন বৃদ্ধি এবং রিটায়ারমেন্টের পর সরকারি সংস্থায় 25% রিজার্ভ স্থানের দাবিও নেপাল তুলেছিল। বরং ভারত সরকার এসব করার পরিবর্তে নেপালের গোর্খা নিযুক্তিকরণই আটকে দেয়। এখন নেপালিদের কাছে কোনো কাজ বেঁচে ছিল না, তো এই গোর্খা যুবকরা ইউক্রেন যুদ্ধে অংশ নিতে থাকে। কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী ইউক্রেন বেশ ভালো পয়সা দিয়েই নেপালি যুবকদের নিজের সেনায় সামিল করাচ্ছে, যাতে রাশিয়ান সেনাদের বিরুদ্ধে লড়াই করা যায়। যদিও রাশিয়া নেপালকে আগেই সচেতন করে যে নেপাল ইউক্রেন যুদ্ধ থেকে দূরে থাকুক আর তার যুবকদের এই যুদ্ধে অংশ নেওয়া থেকে আটকাক, কিন্তু নেপাল রাশিয়ার কথাটা এড়িয়ে যায়। আর দেখুন রাশিয়া নেপালিদের কি হাল করে। এই আর্টিকেলটা দেখুন, যেটা অনুযায়ী ইউক্রেনের জন্য রাশিয়ার বিরুদ্ধে লড়তে লড়তে নেপালের 6 জন সেনা মারা গেছে। বলা হচ্ছে বর্তমানে ইউক্রেনের কাছে সেনার অনেক কমতি দেখা গেছে, আর তারা এই কমতিকেই দূর করার জন্য গরিব দেশের যুবকদের পয়সার লোভ দেখিয়ে তাদের নিজেদের সেনায় ভর্তি করাচ্ছে। আর এই বিষয়ে সব থেকে বেশি নেপালের যুবকদের নিয়েই চর্চা হয়েছিল, কারণ নেপালে অনেক যুবক বেকার। খবর অনুযায়ী রাশিয়ার বর্ডারেই 6 জন সেনা মারা যায় যারা ইউক্রেনের পক্ষ থেকে লড়ছিল। প্রথমে তো নেপালের ফরেন মিনিস্ট্রি এটা মানতে অস্বীকার করে, কিন্তু পরে তাদের সত্যিটা স্বীকার করতেই হয়। বলা হচ্ছে রাশিয়া নাকি একটা নেপালি সেনাকে বন্দি করেও রেখেছে। ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট অনুযায়ী বেশিরভাগ নেপালি নাগরিক পয়সা কামানোর চক্করে অন্যান্য দেশে যায়, আর বহু ক্ষেত্রে তারা ঝুঁকিপূর্ণ কাজও করে। বিশেষ কথা হলো নেপালি নাগরিক বিদেশ থেকে যত পয়সা নিজেদের দেশে পাঠায় সেটা প্রায় নেপালের জিডিপির বরাবর, কিন্তু প্রতিবার যে ভাগ্য সঙ্গ দেয় না। এটা বলার মানে হলো যদি নেপাল ভারতীয় সেনার বিরোধিতা না করত তাহলে আজ অনেক নেপালি গর্বের সাথে ইন্ডিয়ান আর্মির একজন গোর্খা সেনারূপে কাজ করতে পারত। তো এখন এই বিষয়ে আপনাদের কি বক্তব্য নিচে কমেন্টে অবশ্যই জানান। পাকিস্তানের ক্রিয়াকলাপের জন্য ভারত তাকে পরিষ্কার বলে দেয়, প্রথমে জঙ্গিবাদ শেষ করো, তারপর কোনো কথা হবে। কিন্তু এখন ভারত পাকিস্তানকে নিয়ে যেই খবর সামনে বেরিয়ে আসছে এটা একদমই চমকে দেওয়ার মতো। আসলে ভারতের বিমান আবার হঠাৎ পাকিস্তানে ঢুকে পড়ে। আহমেদাবাদ থেকে দুবাই যাওয়া স্পাইস জেটের একটা বিমানকে মেডিকেল এমার্জেন্সির জন্য পাকিস্তানের করাচিতে ডাইভার্ট করে দেওয়া হয়। বিমানে থাকা একজন যাত্রীর শরীর খারাপ হওয়ার কারণে করাচিতে ফ্লাইটের এমার্জেন্সি ল্যান্ডিং করানো হয়। এয়ারলাইন্স বলে আহমেদাবাদ থেকে দুবাই যাওয়ার ফ্লাইটে একজন প্যাসেঞ্জারের হঠাৎ করেই শরীর খারাপ হয়ে যায়। ফলস্বরূপ মেডিকেল এমার্জেন্সির কথা মাথায় রেখে ফ্লাইটকে করাচির দিকে ডাইভার্ট করা হয়। এয়ারলাইন্সের মতে স্পাইস জেটের বোয়িং 737 ফ্লাইটকে করাচিতে এমার্জেন্সি ল্যান্ডিং করানো হয়। আধিকারিকরা এটাও বলে আহমেদাবাদ থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড়ে যাওয়া স্পাইস জেটের একটা বিমানকে করাচির জিন্নাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে
আপাতকালীন পরিস্থিতিতে নামিয়ে দেওয়া হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন প্রবক্তা এটা বলে দেয়, 27 বছরের যাত্রী ধারবাল দারমেসে হৃদরোগ দেখা যায়, যার জন্য তার চিকিৎসার প্রয়োজন হয়। উনি বলেন, সিএ এর একটা মেডিকেল টিম ওই যাত্রীকে এমার্জেন্সি চিকিৎসা সহায়তা দেয়। রোগীর সুগার লেভেল নেমে গেছিল আর হার্টবিট বেড়ে গেছিল। ট্রিটমেন্টের পর ওই যাত্রী ঠিক হয়ে যায়। এমনই কিছু ঘটনার আগেও ঘটেছিল। এমনকি না শুধু ভারতের বিমান পাকিস্তানে ঢোকে, বরং পাকিস্তানেরও একটা বিমান ভারতে ঢুকেছিল, আর তাও আবার মোট 10 মিনিটের জন্য। অ্যাকচুয়ালি পাকিস্তানের সরকারি বিমান পরিষেবা কোম্পানির মস্কট থেকে আসা ফ্লাইট PK-248 যখন 4 মে রাত 8টায় ল্যান্ডিং এর জন্য লাহোর এয়ারপোর্টে পৌঁছায়, তো তখন ওখানে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। পাকিস্তানি পাইলট 8:05 আল্লামা ইকবাল অন্তরাষ্ট্রীয় এয়ারপোর্টে ফ্লাইটকে ল্যান্ড করানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ বোয়িং 777 বিমানের কন্ট্রোল হারিয়ে যায়। এরপর দ্রুত এটিসির নির্দেশে পাইলট গো অ্যারাউন্ড অ্যাপ্রোচ শুরু করে দেয়, কিন্তু মারাত্মক বৃষ্টিপাত এবং কম উচ্চতার জন্য পাইলট রাস্তা হারিয়ে ফেলে। আর দেখতে দেখতেই বিমান রাত 8:11 পাঞ্জাবের বাধানা থানার কাছে ভারতীয় সীমায় প্রবেশ করে যায়। এখন যখনই বোয়িং 777 বিমান ভারতীয় সীমায় ঢোকে, তো তার গতি তখন প্রায় 292 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল, আর সেটা প্রায় 13,500 ফুট উচ্চতায় উঠছিল। আর তারপর পাকিস্তানি বিমান অমৃতসর থেকে 37 কিলোমিটার দূরে চিনাবিধি চাঁদ গ্রামের কাছে ভারতে ঢুকে পড়ে। তবে ভারত পাকিস্তানের সম্পর্ক এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, আর অন্যদিকে পাকিস্তানের জঙ্গিদের দেখে এটা বলা যেতে পারে যে বেঁচে গেছে ভারতের বিমান। এখন আপনাদের কি বক্তব্য ভারতের বিমান পাকিস্তানে ল্যান্ড করা নিয়ে? নিচে কমেন্টে অবশ্যই জানান।